অপারেশন সিঁদুরকে চেটে দিয়েছে ইঁদুর। না, কোনো মজা করছি না, একেবারে সত্যি কথা বলছি। দেখুন, অপারেশন সিঁদুর নিয়ে অনেক দিন ধরে কোনো সাড়া শব্দ নেই, সরকারের তরফ থেকেও নেই, পাকিস্তানের তরফ থেকেও নেই। হ্যাঁ, পাকিস্তানের তরফ থেকে অবশ্য অপারেশন সিঁদুরের পর সিন্ধু জল চুক্তি নিয়ে যে ব্যাপক ও দেশে আলোড়ন হয়েছিল সেটা নিয়ে ওরা কিন্তু ভাবনা চিন্তা করছে। কিন্তু আমরা কি ভাবনা চিন্তা কোনো করেছি? এর মাঝেই একটা বড় খবর এসেছে অপারেশন সিঁদুর সংক্রান্ত, সেটা নিয়ে বিশ্লেষণ করব আজ। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পলিটিক্যাল ডেইলি। চ্যানেলটা ভালো লাগলে, আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন, যাতে নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এছাড়াও জয়েন বাটন ক্লিক করে অর্থনৈতিকভাবে আমাদের পাশে আপনারা কিন্তু দাঁড়াতেই পারেন। এবার মূল বিষয়টা শুরু করি। অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের সময় আপনাদের মনে থাকবে যে পাকিস্তানের বহু ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের মেন যে টিভি চ্যানেলগুলো ছিল, জিও টিভি হোক, এআরওয়াই হোক বা অন্যান্য টিভি চ্যানেলগুলো যেখান থেকে খবর পরিবেশন করা হতো, সমস্ত টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের বেশ কয়েকটি এন্টারটেনমেন্ট চ্যানেল যেখান থেকে পাকিস্তানি টিভি সিরিয়াল, ড্রামা এগুলো দেখা যেত, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার কি হচ্ছে? এবার আপনি যদি এখন শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল খোঁজার চেষ্টা করেন, আপনি দেখবেন আবার সেটা খুলে গেছে। সেই সময় আমরাও বলেছিলাম যে পাকিস্তানে যারা ভারতের পক্ষে কথা বলে তাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। বহু মানুষ আছেন পাকিস্তানে যারা ভারতের হয়ে কথা বলেন, যারা নিউট্রালি কথা বলেন, কারণ ভারতের কাজ তাদের পছন্দ হয়, পাকিস্তানের কাজকর্ম পছন্দ হয় না, এই সমস্ত বিষয়গুলো ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ভারত বিরোধী কথা বলে সেই সমস্ত ব্যক্তিদেরও ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হয়েছে এবং তারা আবার ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন এবং ভারত থেকে মানুষ দেখছেন। এটা হলে কি একটা বড় সমস্যা কি বলুন তো? ওদের এখানে যে র্যাডিক্যাল ব্যাপারগুলো ছড়ানো হয়, উগ্রবাদটা ওখান থেকে ছড়ানো হয়, সেটা এখানকার বহু মানুষ আমরা দেখব, কিন্তু গালিগালাজ করব, সবটা ঠিক আছে, কিন্তু বহু মানুষ কিন্তু প্রভাবিত হয়। প্রত্যেক সমাজে কিছু বিভীষণ, কিছু মির্জাফর থাকে। তো সমাজের আমাদের ভারতের সমাজে যারা মির্জাফররা আছেন তারা কিন্তু সেটা দিয়ে প্রভাবিত হতে পারে। এবার হয়েছেটা কি, শাহিদ আফ্রিদি সহ হানিয়া আমির সহ যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, এই শাহিদ আফ্রিদিকে নিয়ে আমাদের আপত্তি কেন ভারতীয়দের? আমাদের আপত্তির জায়গা হচ্ছে যখন অপারেশন সিঁদুর হলো, পাকিস্তানকে একদম শুটিয়ে লাল করে দেওয়া হয়েছিল, আপনারা সকলেই জানেন। কিন্তু সেই সময় আমরা যখন ভারতের তরফ থেকে সিজ ফায়ার ডিক্লারেশন করা হলো, পাকিস্তানের ডিজিএমও আমাদের হাতে পায়ে ধরার পর, তখন যখন সিজ ফায়ার হলো, এই ব্যক্তি মুজফ্ফরাবাদে গিয়ে এমনভাবে নেচে কুদে আনন্দ করছে, কার র্যালি বের করেছে যে মনে হচ্ছে যেন পাকিস্তান জিতে গেছে। কিন্তু বিষয়টা আদৌ তা নয়। এবার সিজ ফায়ার ঘোষণা নিয়ে আমাদেরও, সাধারণ মানুষ আমরা যারা, আমাদেরও একটু আপত্তির জায়গা ছিল। কারণ কার্গিল যুদ্ধের সময় আমরা একমাত্র যুদ্ধ যেটা লাইভ টেলিভিশনে দেখেছিলাম, তো সেই সময় আমরা দেখেছিলাম পাকিস্তানের তরফ থেকে সাদা পতাকা তুলে ভারতের কাছে একদল পাকিস্তানি সোলজার এসেছিল, সিজ ফায়ার হয়েছিল এবং সেই সময় যেটা হয়েছিল তারা বডি নিতেও অস্বীকার করেছিল। আমরা এই কৃতিত্ব দেখে অভ্যস্ত। আমরা 65 লড়াইয়ে আমি দেখিনি, কিন্তু আমার বাবা দেখেছেন, কাকারা দেখেছেন, আমার ঠাকুরদা দেখেছেন। 65 লড়াইয়ে তারা যেটা বর্ণনা করেছেন, সেই বর্ণনাগুলো শুনে আমরা বড় হয়েছি। তো এবার আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 56 ইঞ্চকা সিনার কাছে আমাদের একবারে শুরু থেকে যেরকম পাকিস্তানকে শুটিয়ে লাল করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা একেবারে সমর্থনে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যেভাবে সিজফায়ার হলো আমাদের মনেও একটু ব্যথা লেগেছে। কিন্তু এটা কূটনীতির ব্যাপার, যারা সামরিক বিশেষজ্ঞ আছে তাদের ব্যাপার। তারা কতটা চেয়েছেন, কি চেয়েছেন সেটা তারা জানেন। দেশের যে বাগডোর, দেশের লাগাম তাদের হাতে আছে, তারা ভালো সিদ্ধান্ত নিয়েছেন দেশের পক্ষে। যুদ্ধে কারো উপকার হয় না, এই কথা আমরা জানি। কিন্তু অ্যাড্রিনালিন রাশ যেটা হচ্ছিল, যে আমাদের শিরা উপশিরায় কাঁটা দৌড়চ্ছিল, সেটা একটা থমকে গেছে, আমাদের খারাপ লেগেছিল, আমরা সেটা বলেছি। কিন্তু এখন যেটা সমস্যাটা হচ্ছে, আবার তারা শুরু করেছেন। এবার প্রশ্নটা উঠছে, তাহলে কি অপারেশন সিন্দুর শেষ হয়ে গেল? তাহলে কি সিন্ধু জল চুক্তি যেটা আমরা বলছিলাম রদ হয়ে গেছে, সেটাও কি আবার বহাল হয়ে গেল? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই ইউটিউব চ্যানেল কারা খুলে দিল? ইউটিউব চ্যানেল ভারতবর্ষে যে দেখা যাচ্ছে সেটা বন্ধ হয়েছিল সরকারি নির্দেশিকার ফলে। এবার যদি খোলে তাহলে প্রথম সন্দেহটা যাবে সরকারের দিকে। এবার এই সিদ্ধান্তগুলো আমলারা নেন, তাহলে কি আমলাদের একটা অংশ বিরিয়ানি খাওয়ার লোভে এই ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে? এর নেপথ্যে কি আদৌ কোনো ডিল হয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠবে। এবং যেটা জানা যাচ্ছে যে এর নেপথ্যে কিন্তু লুটিয়ান্স গ্যাং রয়েছে, অর্থাৎ আমলাদের একটা বড় হাত রয়েছে। মোদিজি এখন ভারতবর্ষে নেই এবং এটা হোম মিনিস্ট্রিরও ব্যাপার স্যাপার রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নাম্বার 2 অমিত শাহ গৃহমন্ত্রী, তাদের কি এটা বিষয়ে নজরে এসেছে? তারা কি এটা সিদ্ধান্ত নিয়েছেন নাকি আমলাদের চাপে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? অনেকেই বলে থাকেন যে সরকারের উপরে বিভিন্ন সময় আমলারা অনেক রকমভাবে চাপ সৃষ্টি করে বা এমনভাবে বোঝায় যে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটা মানুষের মনে দাগ কেটে যায় বা প্রশ্ন ওঠে, সেই সিদ্ধান্তগুলো আদৌ সরকারের থাকে না, সেটা কিন্তু থাকে এই লুটিয়ান্স গ্যাংয়ের অর্থাৎ আমলাদের। এবার আমলারা কি কারণে এটা খুলে দিলেন সেই প্রশ্ন কিন্তু এখন জাগতে শুরু করে দিয়েছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের যে হকি টিম রয়েছে তাদেরকেও ওয়ার্ল্ড কাপে খেলার জন্য ভারতবর্ষে অ্যালাউ করা হয়েছে। প্রশ্ন উঠছে কেন? আমরা যখন পাকিস্তানে যাই না, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যায় না, পাকিস্তানের দলকে এখানে খেলতে দেওয়ার মধ্যেও বিভিন্ন সময় নানান জটিলতা সৃষ্টি করা হয়, সেই খেলার মজাই পাওয়া যায় না। অবশ্য মজা দেখেন, একটা হাইপ তৈরি হয় এটার ফলে, কিন্তু মোট কথা হচ্ছে পাকিস্তানকে সমস্ত জায়গা থেকে যখন আমরা বয়কট করার চেষ্টা করি, আইএমএফ থেকে বয়কট করার চেষ্টা করি, আইএমএফে যখন পাকিস্তানকে আমেরিকা লোন পাইয়ে দেয় সেখানেও আমরা আমাদের স্টেক কম থাকা সত্ত্বেও আমরা বিরোধিতা করি। গোটা 17% স্টেকই হচ্ছে আমেরিকার, এবং আমেরিকা যা বলে আইএমএফে সেটাই হয়। ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রেও তাই। এই বিরাট বড় যে একটা গ্লোবাল ইকোসিস্টেম কাজ করছে, সেই ইকোসিস্টেমে দালাল পাকিস্তান যেভাবে ফিট বসে, তো সেই জায়গায় আমরা তো বিরোধিতা করি। তাহলে এইটা কেন? এবং সব থেকে বড় বিষয় আপনাদের দর্শক আমি বলতে চাইবো যে এই পাকিস্তানি ইউটিউবারদের যতদিন অবধি ব্যান ছিল, আপনি গিয়ে দেখুন শাহিদ ইফ্রিদি সহ বিভিন্ন বড় বড় ইউটিউবারদের ওখানে যারা রয়েছেন, ক্রিকেটের হোক বা হানিয়া আমির বললাম বা অন্যান্য যারা আছেন, তাদের ইউটিউবে গিয়ে দেখবেন খুব বেশি হলে 35,000, 40,000, 50,000 ভিউ হয়। এর দুটো কারণ রয়েছে। এক হচ্ছে পাকিস্তানের ডেটা হচ্ছে খুব দামি একটা ব্যাপার। আমাদের যেমন মাসে 250 টাকা দিলে, 300 টাকা দিলে, 350 টাকা দিলেই মোটামুটি ফ্রি হয়ে যায়। 5G ফোন থাকলে 330 না কত একটা প্যাকেজ আছে বিভিন্ন কোম্পানিগুলো, ফ্রি হয়ে যায়। ওদের কিন্তু ব্যাপারটা এরকম নয়। ওদের 250 টাকা লাগে শুধুমাত্র 1 জিবির মতো। এবং বাংলাদেশেও আমি তো 4-5 বার গিয়েছি, তো বাংলাদেশেও 1 জিবি কিনতে হয় 50-60 টাকা দিয়ে। এবং এরকম 1 জিবি 2 জিবি কীভাবে দ্রুত শেষ হয়ে যায় আপনি বুঝতেও পারি না। আমাদের যেহেতু ফ্রি ইউজ করে অভ্যাস আছে, প্রত্যেক দিন আমরা 20 জিবি, 25 জিবি, 30 জিবি ডেটা ইউজ করছি। যারা খুব কম ব্যবহার করেন তারাও 2 জিবি 3 জিবি পার ডে ব্যবহার করেন। আর পাকিস্তানে হচ্ছে 250 টাকা। বাংলাদেশে কম ব্যাপারটা, বাংলাদেশে 60-70 টাকা। আমি শেষবার যখন 2022-23 সালে গিয়েছিলাম তখনকার হিসেব দিচ্ছি, এখন হয়তো বাড়তে কমতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, ওখানে ডেটা কিন্তু কিনতে হয় 1 জিবি 2 জিবি করে, যার জন্য ওখানে ভিউয়ারশিপ কম। এবং ওদের বেশিরভাগ ভিউয়ারশিপ কিন্তু ভারতবর্ষ থেকে, ভারতকে গাল দেয় এবং নেগেটিভ একটা পাবলিসিটি হয়, ভারতীয় মানুষরা দেখেন। তাহলে আমাদের টাকা দিয়ে ওরা ব্যবসা করছে, আমরা ওদের ভিউয়ারশিপ হিসেবে ওদের ভিউ দিচ্ছি, এবং তারা কিন্তু ভারত বিরোধিতায় কাজ লাগাচ্ছে। ভারতে আমরা যে টাকাটা দান খয়রাতি করি সেটা মানুষের উপকারে লাগে। আমরা গরিব মানুষকে, সাধারণ মানুষরা আমরা গরিব মানুষকে টাকা দিই। যারা বড়লোক আছেন, যারা ব্যবসায়ী শিল্পপতি আছেন, তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। এবং এই শাহিদ আফ্রিদিরা পাকিস্তানে কি করে, তারা মাদ্রাসায় মসজিদে টাকা দেয়। এবং পাকিস্তানের মাদ্রাসা মসজিদের টাকার একটা বড় অংশ অভিযোগ ওঠে যে সেটা কিন্তু র্যাডিক্যাল ইসলামের কাজে লাগে, অর্থাৎ সেই কাজ দিয়ে জঙ্গিপনা করা হয়। সেই টাকা দিয়ে অস্ত্রশস্ত্র কেনা, পাকিস্তানের বিভিন্ন মসজিদ আউটফিট নাম দিয়ে যে সংগঠনগুলো চালানো হয়, সমস্ত সংগঠনগুলোর কাজকর্ম যদি আপনারা দেখবেন যে তারা কিন্তু র্যাডিক্যালিজমের জন্য, তারা কিন্তু জঙ্গিবাদের জন্য সেই টাকাটাকে, একটা টাকার দান খয়রাতি থেকে আসা টাকার একটা বিরাট অংশ ব্যবহার করে। এর মধ্যে পাকিস্তানের আইএসআই রয়েছে। পাকিস্তানে বলা হয় মোল্লা মিলিটারি অ্যালায়েন্স। এই মোল্লা মিলিটারি অ্যালায়েন্সের ফলে পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে খুব সাকসেসফুলি এই কাজগুলো করে, এবং সেখান থেকে এই ইউটিউবারদের একটা টাকার একটা বড় অংশও কিন্তু যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবে শুধু কটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হলো, বিষয়টা কিন্তু কতটা জটিল এটার একটা প্রেক্ষাপট আপনাদের আমি দিলাম। এবার যেটা বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে এরপরে কি? তাহলে সিন্ধু জল চুক্তি যেটা বাতিল হয়ে গেছিল সেটাও কি আবার পুনর্বহাল করা হলো? এই প্রশ্নটা ওঠা কিন্তু স্বাভাবিক, কারণ সরকার যেটা বলেছিল প্রথমে যে পাকিস্তানের এই যে জল যেটা যেত সিন্ধু জল চুক্তির মাধ্যমে, সেটা ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলিতে কি করা হবে, বিদ্যুৎ
যে জল থেকে যে বিদ্যুৎ তৈরি হয় হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি, সেটা তৈরি করার কাজে লাগবে। এই জলটাকে ভারতে ডাইভার্ট করা হবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, রাজস্থানে জল পৌঁছবে। রাজস্থানের নামটা নিতে আমি লাস্টে বললাম আর কি। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এখানে চাষবাস, ডেভেলপমেন্ট এবং হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটির কাজে লাগবে। এবার এটা আমরা জানি খুব স্বাভাবিকভাবে এখন ভারতবর্ষে মনসুন সিজন আছে, বর্ষার সময় জল ছাড়তেই হবে। তাহলে সরকারের নিশ্চয়ই আচমকা ছাড়া উচিত, যেভাবে আগে মাঝে মধ্যে করা হচ্ছিল, কিন্তু সেই খবর আমরা কিন্তু আর পাচ্ছি না। তাহলে সরকারের কাছে আমার প্রশ্ন, তাহলে কি সিন্ধু জল চুক্তি আবার পুনর্বহাল হলো? এখন অবধি সরকারি সূত্রে খবর বা সরকার যেটা বলছে যে না, হয়নি। কিন্তু মাঝে মধ্যে একটু সারপ্রাইজ অ্যাটাক যেটা পাকিস্তানের উপরে হচ্ছিল, ওয়াটার বম্বিং, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং সেই সারপ্রাইজ অ্যাটাকটা আবার বারংবার হোক, এটা আমরা চাই। এবং এই ক্ষেত্রে সরকার যখন এই মাঝে মধ্যে সারপ্রাইজ ওয়াটার অ্যাটাক করছিল, সেই সময় বিলাওয়াল ভুট্টো এবং খ্বাজা আসিফরা কি বলেছিলেন যুদ্ধ হয়ে যাবে ভারতের সাথে। ভারত যদি সিন্ধু জল চুক্তি বাতিল করে দেয়, ভারতের সঙ্গে ফুল ফ্লেজ ওয়ার হয়ে যাবে। এখন সেই বিলাওয়াল ভুট্টো, খ্বাজা আসিফরা কিন্তু চুপ হয়ে গেছেন। এবং সরকার যেটা বলছে ওখানকার, অর্থাৎ সরকার বলতে আমি শাহবাজ শরীফকে বলছি, যদিও সরকার চালান পেছন থেকে আসিম মুনির, তবুও শাহবাজ শরীফ যেটা বলছেন যে ভারতবর্ষ যেটা করছে, ওরা ড্যাম আরও উঁচু করার চেষ্টা করছে এবং অদূর ভবিষ্যতে যে জলটা আমরা পাবো না সেটাকে আটকানোর জন্য আমাদেরও পাকিস্তানের মধ্যে, অর্থাৎ তারা বলছেন যে পাকিস্তানে তারা ড্যাম বানাবেন, যদিও সেটা দীর্ঘমেয়াদী ব্যাপার। এবং এর জন্যই তারা কিন্তু IMF-এ গিয়েছেন এবং সৌদি আরবে তারা গিয়েছিলেন। সৌদি আরব থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা তারা পেয়েছেন লোন হিসেবে। চীনের কাছে, যারা চীনকে যে পাকিস্তান বলতো আমাদের বন্ধু, সেই বন্ধু চীনের কাছ থেকে কিন্তু পাকিস্তান কোনো রকম প্রতিশ্রুতি ছাড়া হেল্প পায়নি। প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কোনো রকম দেয়নি। তার কারণ হচ্ছে এই যে আমেরিকার সঙ্গে নতুন করে সখ্যতা যেটা শুরু হয়েছে, তার ফলে চীনের সঙ্গে তাদের বন্ধুত্বে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। মুখে তারা কিছু বলছে না, কারণ পাকিস্তানকে তাদের দরকার সিপেকের জন্য। ইরানে যে বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, একেবারে তারা ইরান অবধি পৌঁছে যাবে, সেন্ট্রাল এশিয়া অবধি পৌঁছতে চায়, সেটা পাকিস্তানের উপর দিয়ে করতে হবে। এবং রাশিয়ার অবধি পৌঁছে যাওয়ার জন্য একটা রাস্তা, সেই চেষ্টাও তারা করছে। মাঝে যদিও আফগানিস্তান একদম প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, আফগানিস্তানের সাথেও কথা চলছে। তারা চাইছে যে আরেকটা বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তান, আফগানিস্তান হয়ে, উজবেকিস্তান হয়ে, একেবারে সেন্ট্রাল এশিয়া হয়ে একবারে রাশিয়া অবধি, যেন মস্কো অবধি পৌঁছানো যায়। এটা হচ্ছে চীনের একটা বড় প্ল্যান, যার কারণে তারা একটু চুপ করে আছে। যদিও পাকিস্তানের এই আমেরিকার সঙ্গে সখ্যতা তারা ভালোভাবে নিচ্ছে না, যার জন্যই তারা নতুন করে কোনো অর্থনৈতিক বড় সাহায্য করছে না। তারা অস্ত্রশস্ত্র দেবে, বিভিন্ন মাল বিক্রি করবে, কিন্তু সরাসরি টাকা আর তারা নতুন করে বড় অ্যামাউন্ট দিতে রাজি হচ্ছে না। এর মধ্যেই আপনারা জানেন একটা বড় ঘটনা ঘটে গেছে পাকিস্তানে। পাকিস্তানের একজন এক্স চিফ জাস্টিস ছিলেন, যার নাম হচ্ছে সাকিব নিসার। তিনি পাকিস্তানে ড্যাম তৈরি করবেন বলে একটা প্রচুর অ্যামাউন্ট অফ টাকা, বলা হচ্ছে কয়েকশো কোটি টাকা তিনি তুলেছিলেন পাকিস্তানের। ভেবে দেখুন, পাকিস্তানের এক্স চিফ জাস্টিসের কথা বলছি, অর্থাৎ পাকিস্তানের যে সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস, তিনি সাকিব নিসার, তিনি টাকা তুলে পালিয়ে গেছেন দেশ ছেড়ে, মামলা হয়েছে তার উপরে। এবার এই হচ্ছে পাকিস্তানের এক একটা চিফ জাস্টিস থেকে শুরু করে, এবং পাকিস্তানের আর্মি প্রধানরা তো আপনারা জানেনই রিটায়ারমেন্টের পরে দেশ ছেড়ে পালিয়ে যান। এবং পাপাজনের মতন যারা ওই পিৎজা বার্গার তৈরি করে, সেই সব সংস্থায় তারা নিবেশ করেন, ফান্ড দেন, মানে সেখানকার পার্টনার হয়ে যান। তাদের পাকিস্তানে থাকার কোনো ইচ্ছেই থাকে না। পাকিস্তানকে তারা একটা টাকা কামাবার জায়গা হিসেবে ভেবে নিয়ে তারা আলটিমেটলি বিদেশে পালিয়ে গিয়ে খুব একটা সুন্দর সেটেলড লাইফ লিড করেন। ফলে এই যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হয়, মানুষকে ভুল পথে পরিচালিত করা হয়, এবং যারা করছেন সর্বোচ্চ পদে রয়েছেন, কেউ কিন্তু ধার্মিক ব্যক্তি নন। ধর্মের যে উসুলগুলো আছে সেটাতে তারা বিশ্বাস করেন না, শুধুমাত্র মানুষকে বোকা বানাচ্ছেন। ভারতবর্ষেও যারা মাঝে মধ্যে, যাদের মনের মধ্যে এই উগ্রবাদের পোকা রয়েছে, আপনারাও কখনো এই বিষয়টা কিন্তু ভেবে দেখবেন যে এই সব জিনিস দিয়ে যারা আলটিমেটলি আপনাদেরকে যে পথে পরিচালিত করছে সেটা কিন্তু ভুল পথ, এবং যারা পরিচালিত করছে তারাও এতে বিশ্বাস করে না। আপনারা কিন্তু শুধু বোকা হচ্ছেন। এবং পাকিস্তানে এর ফলে যেটা হয়েছে, এখন অপারেশন সিন্ধু জল চুক্তির কথা বলছি, যে সিন্ধু জল চুক্তির ফলে যে বাতিল করে দিয়েছিল ভারত, তার ফলে বলা হচ্ছে যে 2200 কোটি টাকার লস হয়েছে এখন অবধি। মাত্র এই 2 মাস 2.5 মাস সময়ের মধ্যে এত টাকার কিন্তু লস হয়ে গেছে পাকিস্তানের।
এবং পাকিস্তানের চাষবাস বহু অঞ্চলে যে সিন্ধুর যে 3টে নদীর যে জলটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ওখানে কিন্তু চাষবাসের সমস্যা হচ্ছে। এমনিতেই পাকিস্তানের দৈন্য দশা, তারপরে এরকম অবস্থা রয়েছে। কিন্তু আবারও আমার প্রশ্ন যে এই যে সরকার এত বড় বড় করে বলল যে সিন্ধু জল চুক্তি বাতিল, অর্থাৎ রদ হয়ে গেছে, বাতিল বলেনি, রদ হয়ে গেছে, মানে কার্যকরী আর থাকছে না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলা হয়েছিল গঙ্গার যে চুক্তি রয়েছে সেটাও পুনর্নবীকরণ করা হবে না। এই যে প্রেশার সিচুয়েশনটা তৈরি করা হয়েছিল, সেই প্রেশার সিচুয়েশনটাকে এইভাবে ইউটিউব খুলে দিয়ে কেন লুজ করা হলো? এবং সিন্ধু জল চুক্তির যে মাঝে মধ্যেই প্রেশারাইজ করা হতো, মাঝে মধ্যেই আমাদের গেটগুলো, ড্যামের গেটগুলো খুলে দিয়ে হঠাৎ করে জল ছেড়ে দিয়ে যে এই যে মাঝে মধ্যে প্রেশার পলিটিক্স করা হচ্ছিল, ওটা কেন বন্ধ হয়ে গেল? এটা কিন্তু আমার প্রশ্ন থাকছে সরকারের কাছে। এবং আপনিও যদি আমার সঙ্গে এই বিষয়ে সহমত হন, আপনিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে সরকারকে প্রশ্ন করতে পারেন। এছাড়াও আমাদের যে কমিউনিটি সেগমেন্ট রয়েছে আমার চ্যানেলে, আপনি এলে কমিউনিটি সেগমেন্টে গেলে, চ্যানেলে ঢুকে সেখানে কিন্তু আপনারাও যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে সরাসরি বলতে পারেন। আপনারা কমিউনিটিতে কোনো পোস্ট করতে পারেন, সেই পোস্ট দেখলে আমি কিন্তু সময় মতো আপনাদের জবাব দেব। এটা আপনাদের সঙ্গে আমার একটা কানেকশানে থাকার একটা নতুন পথ আমি বের করেছি, কমিউনিটি সেগমেন্টটা অন করেছি আমি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সরাসরি আমাকে মেসেজও করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল কিন্তু আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।